স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের বাছাই করা গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের যে বিভিন্ন প্রশ্ন রয়েছে রায়মার্টিন, ছায়া প্রকাশনী এবং পারুলের সেই প্রশ্নবিচিত্রা বইগুলি থেকে বেছে নিয়ে তৈরি করা হয়েছে। তো এটি প্রথম তোমাদের ভিডিও হবে। মোটামুটি 95 থেকে 90টা প্রশ্ন তৈরি করা হয়েছে, তাই এটি তার প্রথম অংশ। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? তো দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলামীয় জগতের প্রধান শাসক কে ছিলেন? তো হযরত মুহাম্মদের মৃত্যুর পরে ইসলামী জগতের প্রধান শাসক ছিলেন খলিফা। তৃতীয় প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কবে মারা যান? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। চতুর্থ প্রশ্ন, খুতবা কথাটির আসল মানে কি? খুতবা কথাটির আসল মানে, তো খুতবা শব্দের অর্থ হলো ভাষণ। পঞ্চম প্রশ্ন, ইলতুৎমিশ কবে খলিফার কাছ থেকে অনুমোদন পান? তো ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে খলিফার কাছ থেকে অনুমোদন পান। 6 নম্বর প্রশ্ন, দিল্লির একমাত্র 6 নম্বর প্রশ্ন হবে, দিল্লির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে সুলতানা রাজিয়া। মালিক কাফুর কে ছিলেন? মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি, যিনি দাক্ষিণাত্য অভিযানে আলাউদ্দিন খলজিকে সাহায্য করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? তো সঠিক উত্তরটি হয়ে যাবে আলাউদ্দিন খলজি। 9 নম্বর প্রশ্ন, সিজদা কথার অর্থ কি? তো সিজদা ও পাইবস এই দুটি পার্সিক কথা গিয়াসউদ্দিন বলবন্ত এটি চালু করেন। এখানে সিজদা কথার অর্থ হচ্ছে সাষ্টাঙ্গে প্রণাম। 10 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কে শাসনকালে কোন পর্যটক ভারতবর্ষে এসেছিলেন? তো মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে এসেছিলেন ইবন বতুতা। তিনি ছিলেন উত্তর আফ্রিকার মরক্কো দেশের তানজিয়ার শহরের অধিবাসী ইবন বতুতা। 11 নম্বর প্রশ্ন, অল রিহলা গ্রন্থের রচয়িতা কে? অল রিহলা গ্রন্থের রচয়িতা ইবন বতুতা, যিনি উত্তর আফ্রিকার মরক্কো দেশ থেকে এসেছিলেন। 12 নম্বর প্রশ্ন, কোন সুলতান দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন? তো দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক। তিনি মঙ্গল আক্রমণের ভয়ে তা থেকে রক্ষা পেতে তিনি দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। 13 নম্বর প্রশ্ন, তকাবি ঋণদান প্রকল্প কোন সুলতান চালু করেন? তকাবি ঋণদান প্রকল্প চালু করেন মোহাম্মদ বিন তুগলক। দোয়াব অঞ্চলে বাড়তি তিনি যে কর চালু করেছিলেন, সেই কর থেকে কৃষকদের সাময়িক স্বস্তি দেওয়ার জন্য তিনি এই ঋণদান প্রকল্প চালু করেছিলেন এবং মোহাম্মদ বিন তুগলককে পাগড়া রাজাও বলা হয়। 14 নম্বর প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান। 15 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে রুমি কৌশল ব্যবহার করা হয়? রুমি কৌশল পানিপথের প্রথম যুদ্ধে ব্যবহার করা হয়। 16 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়? তো 1526 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়। এই যুদ্ধ হয় বাবর এবং ইব্রাহিম লোদির সঙ্গে, এবং এই যুদ্ধে রুমি কৌশল ব্যবহার করেন বাবর। 17 নম্বর প্রশ্ন, বাজার দর ব্যবস্থা কে নিয়ন্ত্রণ করেন? বাজার দর ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি। 18 নম্বর প্রশ্ন, তুরস্ক দণ্ড কি? তো তুরস্ক দণ্ড জিজিয়া করের মতনই এক ধরনের কর হিন্দু রাজারা মুসলিম প্রজাদের উপর চালু করেছিলেন। অর্থাৎ জিজিয়া করের মতনও এক ধরনের কর যেটি মুসলিমদের উপর চালু করেছিলেন হিন্দু রাজারা। 19 নম্বর প্রশ্ন, জিজিয়া কর কি? জিজিয়া কর হলো অমুসলমান প্রজাদের উপর থেকে মুসলমান শাসকরা যে কর আদায় করতেন তাকে জিজিয়া কর বলা হয়। 20 নম্বর প্রশ্ন, কোন সুলতান 4 ধরনের কর আদায় করতেন? তো সুলতান ফিরোজ শাহ তুগলক 4 ধরনের কর আদায় করতেন। করগুলি ছিল খরাজ, খামস, জিজিয়া ও জাকাত। 21 নম্বর প্রশ্ন, কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন? তো সুলতান ফিরোজ শাহ তুগলক বেকার সমস্যা সমাধানের জন্য তিনি একটি দপ্তর খোলেন। 22 নম্বর প্রশ্ন,
কৃষিকাজের উন্নতির জন্য সেচ ব্যবস্থার উন্নয়ন করেন কোন সুলতান? সুলতান ফিরোজ শাহ তুগলক। 23 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি? তো বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। 1342 থেকে 1358 পর্যন্ত তিনি বাংলার সুলতান ছিলেন। 24 নম্বর প্রশ্ন, মধ্যযুগে বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? মধ্যযুগে বাংলার অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, এবং এই হোসেন শাহের সময়ে শ্রী চৈতন্যদেব তিনি ভক্তিবাদের প্রচার করেন। 25 নম্বর প্রশ্ন, কবে কোথায় বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠে? তো 1336 খ্রিস্টাব্দে তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য গড়ে ওঠে। 26 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্য কবে কে প্রতিষ্ঠা করেন? 1347 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে হাসান গঙ্গু এই বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি আলাউদ্দিন হাসান বাহমন শাহ এই নাম নিয়ে এই বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। তো হাসান গাঙ্গু 1347 খ্রিস্টাব্দে আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে তিনি এই বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। 27 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল? রাজা কৃষ্ণদেব রায়ের শাসনকালে বিজয়নগরের গৌরব সবচেয়ে বেড়েছিল। 28 নম্বর প্রশ্ন, রাজা কৃষ্ণদেব রায়ের লেখা গ্রন্থটির নাম কি? তো রাজা কৃষ্ণদেব রায়ের লেখা গ্রন্থটির নাম আমুক্ত মাল্যদ, যেটি তেলেগু ভাষায় লেখা, এবং এখানে রাজার কর্তব্যের কথা উল্লেখ রয়েছে এই গ্রন্থটিতে। 29 নম্বর প্রশ্ন, পর্তুগিজ পর্যটক পেজ কার সময় বিজয়নগর রাজ্যে আসেন? তো পর্তুগিজ পর্যটক পেজ রাজা কৃষ্ণদেব রায়ের সময়ে বিজয়নগর সাম্রাজ্যে আসেন। এছাড়াও বিজয়নগর সাম্রাজ্যে বহু পর্যটক আসেন যারা উল্লেখযোগ্য রয়েছে, যেমন ইতালির পর্যটক নিকোলো কন্টি, পারস্যের দূত আব্দুর রাজাক, এবং পর্তুগিজ পেজ ছাড়াও পর্তুগিজ থেকে আসেন নুনিজ এবং দুয়ার্তের বারবোসা। এই পর্তুগিজগুলি বিজয়নগর সাম্রাজ্যে আসেন। 30 নম্বর প্রশ্ন, তালিকোটা বা বানিহাটির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তো তালিকোটা বা বানিহাটির যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে হয় এবং শেষে বিজয়নগর পরাজিত হন। 31 নম্বর প্রশ্ন, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদী অববাহিকা অঞ্চলকে ড্যাশ বলা হয়? তো কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয়। বাহমনি রাজ্যের দেশীয় 32 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো ড্যাশ? তো বাহমনি দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। 33 নম্বর প্রশ্ন, বিজয়নগর শহরটি 7টি প্রাচীর দিয়ে ঘেরা ছিল, উক্তিটি সত্য না মিথ্যা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে সত্য। 34 নম্বর প্রশ্ন, বাজার দর তদারকি করার জন্য আলাউদ্দিন খলজি ড্যাশ ও ড্যাশ নামে দুটি কর্মচারী নিয়োগ করেন। তাহলে এখানে তিনি শাহান ই মান্ডি ও দেওয়ান ই রিয়াসত নামক দুই ধরনের কর্মচারী তিনি নিয়োগ করেন এই বাজার দর তদারকি করার জন্য। 35 নম্বর প্রশ্ন, কোন সুলতান বন্দে গান ই চেহলগানি সদস্য ছিলেন? তো গিয়াসউদ্দিন বলবন ছিলেন বন্দে গান ই চেহলগানের সদস্য। প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ কে ছিলেন? তো ভারতবর্ষের প্রথম মোগল বাদশাহ ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ইনি 1526 থেকে 30 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। 37 নম্বর প্রশ্ন, তৈমুর লং কবে উত্তর ভারত আক্রমণ করেন? তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে উত্তর ভারত আক্রমণ করেন, 1398 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন, বাবর কবে কোথায় পাদশাহী উপাধি নেন? বাবর 1507 খ্রিস্টাব্দে কাবুলে বাদশাহ বা পাদশাহী উপাধি নেন। 39 নম্বর প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে মেওয়ারের রানা সংগ্রাম সিংহের সঙ্গে বাবরের
40 নম্বর প্রশ্ন, ঘগড়া যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ঘগড়া যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবরের সঙ্গে আফগানদের এই যুদ্ধ ঘটে। 41 নম্বর প্রশ্ন, হুমায়ুন পরপর দুবার কার কাছে পরাজিত হন? তো হুমায়ুন পরপর দুবার আফগান নেতা শেরশাহর কাছে পরাজিত হন। 1539 খ্রিস্টাব্দে চৌসারের যুদ্ধ এবং 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধের মাধ্যম দিয়ে। 42 নম্বর প্রশ্ন, কোন মোগল সম্রাট পাঠাগারে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান? মোগল সম্রাট হুমায়ুন পাঠাগারে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা যান। এবারে 43 নম্বর প্রশ্ন, সড়ক ই আজম কে নির্মাণ করেন? তো সড়ক ই আজম নির্মাণ করেন আফগান নেতা শেরশাহ সড়ক ই আজম নির্মাণ করেন এবং পরবর্তীকালে এটি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে পরিচিত। 44 নম্বর প্রশ্ন, আকবর কত বছর বয়সে শাসনভার গ্রহণ করেন? আকবর 13 বছর বয়সে শাসনভার গ্রহণ করেন এবং আকবরের ততদিন পর্যন্ত অভিভাবক ছিলেন বৈরম খান। 45 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে হয় মোগল সম্রাট আকবরের সাথে আফগানদের। 46 নম্বর প্রশ্ন, আদিল শাহের হিন্দু সেনাপতির নাম কি ছিল? তো আদিল শাহের হিন্দু প্রধানমন্ত্রীর নাম ছিল হিমু। 47 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপের মধ্যে হয় এবং আকবর রানা প্রতাপকে পরাজিত করেন। 48 নম্বর প্রশ্ন, বীরবলের প্রকৃত নাম কি? বীরবল ছিলেন আকবরের যে 9 জন নবরত্নর মধ্যে উল্লেখযোগ্য একজন এবং এর প্রকৃত নাম মহেশ দাস। আকবরনামা কার লেখা? আকবরনামা ঐতিহাসিক আবুল ফজলের লেখা আকবরনামা, যেখানে আকবরের খুব প্রশংসা রয়েছেন। 50 নম্বর প্রশ্ন, 12 ভূঁইয়ার বিদ্রোহ কোন মোগল সম্রাটের সময় হয়? তো 12 ভূঁইয়ার বিদ্রোহ মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় হয় এবং এখানে যে উল্লেখযোগ্য যে জমিদারগুলি ছিল চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান এবং প্রতাপাদিত্য, এগুলি ছিলেন বাংলার তখনকার উল্লেখযোগ্য জমিদার যারা 12 ভূঁইয়ার বিদ্রোহতে অংশগ্রহণ করেছিল। তো এই ছিল আজকেকার 50টি এসএকিউ প্রশ্ন, এটি পার্ট 1। পরবর্তীকালে তোমাদের যে বাকি যে 50টি প্রশ্ন এসএকিউ গুরুত্বপূর্ণ রয়েছে সেটি নিয়ে আসবো। তো ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।